দীর্ঘ ২০ বছর বিএনপির সাথে আন্দোলন করেছি। বেতনভোগী কোনো গরিবের শ্রমিক খেতে গেলে তার আগে বাপেরও সম্মত নয় ঠাকুরের সরকারে আগে বলবেন যে গরিব কেমনে থাকে, গরিব কেমনে বাঁচবো, এই চেষ্টাটা আগে করতে জানি, এই জন্য চেষ্টা করে। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ ফিল্ডে থাক ভালো হবে, শেখ হাসিনা থাকলে তা ভালোই হবে, সমস্যা হবে না। দেখি তারা কি করে, সাধারণ জনগণ যেন ভালোভাবে চলতে পারি, দেশ ভালো চলুক, এটা আমরা কামনা করি। এরা যেন ২৪কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্স। কারণ ২৪-এর পরে আমরা মনে করেছিলাম পেশিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা। রাশেদ খানের মতো একটা লোকের উনার সচিব বানাইছে। রাশেদ খান কোথা থেকে আসছে? রাশেদ খান তো ছিল ছাত্রলীগের সাথে, বিপিন রোগান নেতা ছিল। বিপিন রাজ থেকে 5 বছর আগে গণভবনে শেখ হাসিনাকে পা ধরে সালাম করেছে, আমরা কি দেখিনি? যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে কিছু ভিডিওর অংশ দেখেছেন এবং ভিডিওর অংশগুলো দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আর ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সবাই ১৮০ দিন নিয়ে আলাপ করতেছে। সরকার ১৮০ দিন পার করছে, এই ১৮০ দিনের আমলনামা নিয়ে সবাই সামনে আসছে। এর মধ্যে জামাতে ইসলাম থেকে একজনকে দেখলাম বলছে, উনি বলতেছে ৫২০ জন না ২৫ জন গুম হয়েছে এই ১৮০ দিনে। আমার মনে হয় উনি কি গুম বলতে চাইছে না খুন বলতে চাইছে, কি যে বলতে চাইছে বুঝলাম না। এই সরকার গুম করছে এমন কোনো প্রমাণ আমি অন্তত পাই নাই। আর একটা ব্যাপার দেখেন, এই যে কথাবার্তা বলি আপনাদের সঙ্গে, সরকারের বহু সমালোচনা করি, আজ পর্যন্ত এই গত ৬ মাস বা এর আগে ইউনূস সরকার যখন ছিল, এই গত ২.৫ বছরের মধ্যে কারো ফোন আমি পাই নাই। আওয়ামী লীগের আমলে যে একটা কথা এদিক সেদিক বলতাম, তখন তো আমি সিনেমা নিয়ে কথা বলতাম, কিন্তু সিনেমার ওদের সমালোচনা করতাম যারা আওয়ামী লীগ করতো। তারা তখন আবার ওই টেলিফোন কইরা হারুন সাহেবকে জানাইতো, ওইখান থেকে আবার আমারে একবার ধৈর্য নিয়ে গেছিল, ঠিক ধৈর্য না মানে আমার বাসায় আসছে, আমাকে গাড়িতে বসায় নিয়ে গেছে, হ্যান্ডকাপ ট্যান্ডকাপ পরাই নাই, ৩-৪ ঘন্টা ছিলাম, আবার চলে আসছি। এরপর আরো একবার যাইতে হয়েছিল আমাকে, ওই যে অরুণা বিশ্বাসের কথায়, অরুণা চল, অরুণা চল, একটা প্রদেশ আছে কিন্তু ওই ৭ বোনের এক বোনের নাম অরুণা চল, অরুণা চল। যাই হোক, দেখেন ভাই ব্রাদার, এই ১৮০ দিনে যা কিছু ঘটছে, আমাদের নাহিদ ইসলাম এর একটা আমলনামা দিছে সবার সামনে। এখানে আমরা অনেক কিছু জানতে পারছি। আবার দেখেন ৯৫টার মতো কলকারখানা বন্ধ হয়ে গেছে, ৬২,০০০ মানুষ চাকরি হারাইছে। এই সরকার বলছিল চাকরি দিবে, হ্যাঁ চাকরি দিবে, ১ কোটি যুবককে চাকরি দিবে, আর এদিকে দেখা যাচ্ছে চাকরি হারাইতেছে। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, যেমন চিটাগাঙ্গে দেখলাম এক ব্যাংকের মধ্যে কান্নাকাটি করতেছে মা বোনরা। একজনের কান্না দেখে ভাই আমার আসলে খারাপ লাগতেছিল। কেন জানেন? উনি চিকিৎসা করাবে, উনি হার্টের পেশেন্ট, ওনার ২ লক্ষ টাকা লাগবে, সে টাকাটা তুলতে পারছে না, নিজের টাকা নিজে পাচ্ছে না, কতটা কষ্টের কথা, হাও মাও করে কাঁদতেছিল। এরকম আরো অনেক ঘটনা আছে, যেমন এই যে চিটাগাং না কক্সবাজারের ৪ আসনের একজন এমপি, শাহজাহান চৌধুরী বোধহয় নাম, যে নাম আমার ভুল হইতে পারে, উনি কক্সবাজার ৪ আসনের, শোনা যাচ্ছে উনি মাদক নিয়ে ধরা পড়ছে বা মাদকের ব্যবসার সাথে উনি জড়িত। উনি ধরা না পড়লো, উনার ডাইন হাত বাম হাত কেউ একজন ধরা পড়ছে। এটা নিয়ে দেখলাম নিউজ হচ্ছে এবং ফটোকার্ড ছড়ায় গেছে। এখন এটা তো ভাই চোখের সামনে, তাই না? ওনাকে ধরলেই হয়, জিজ্ঞেস করলেই হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলছিলই যে আপনার ঘরের পিছন দিয়া, মানে ওই কক্সবাজারের ওনার বাড়ির পিছন দিয়েই এই মাদকের চালান আসা যাওয়া করে। সেটারই তো প্রমাণ পাওয়া গেল। ওই আসনের ৪ আসনের যে এমপি,
ওনাকে জিজ্ঞাসাবাদ করবে কিনা জানি না, বা ওনার যে আত্মীয় স্বজন যারা এটার সাথে জড়িত, এমনও শোনা গেছে ওনার নিকট আত্মীয় যে একটা টাইমে 500 টাকা ধার নিয়ে ঘুরতো, 500 টাকা মানুষের কাছে ধার চাইতো, সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক এই ইয়াভা ব্যবসা নিয়ে। যাই হোক, এই 180 দিনের অনেক কাহিনী সামনে আনা যায়। ঘটনা হয়েছে কি জানেন, কোন সরকার কি চায় যে ভাই আমার দেশের মধ্যে অরাজকতা হোক আর আমার বদনাম হোক? আসলে থামাইতে পারতেছে না। কিভাবে থামাবেন আপনি? বেশি ভাই কর্মী বেশি হয়ে গেছে তো, অনেক কর্মী, বেশি কর্মী হইলে যেটা হয়। আর সবচেয়ে বড় কথা, ওই যে বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখতে হবে যে টোকাই দিয়া দল চালানো যাবে না। হ্যাঁ ভাই, চাঁদাবাজ দিয়া দল চালানো যাবে না, অশিক্ষিত মূর্খ লোক দিয়া দল চালানো যাবে না। কারণ কি জানেন, অশিক্ষিত মূর্খ লোকগুলো করে কি জানেন, সুযোগ সুবিধা নিয়ে নেয়। হ্যাঁ ভাই, দলের সাথে আসি, পাওয়ার দেখায়, ধরা পড়লে তো বসে ছুটাবে, বসের কাছে তো আবার ওই চাঁদার ভাগ যায়। যার জন্য এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে আসা খুবই কঠিন। তবে যাই হোক, আমি সে অ্যাঙ্গেলে যাইতে চাই না, অন্য ব্যাপারে আলাপ করতে চাই। গুরুত্বপূর্ণ আলাপ করব ওই 180 দিন নিয়েই, কিন্তু তার আগে একটা ঘটনা আলাপ করতে চাই, সেটা হলো হুমায়ুন কবির। ওনাকে কিন্তু আমরা আগে দেখি নাই, নিশ্চয় আপনারাও দেখেন নাই। উনি আসছে লন্ডন থেকে। উনি লন্ডন থেকে আইসা উপদেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে গেছে। ওইখানে কিন্তু 3 জন হয়ে গেল, মেইন একজন খলিল সাহেব এবং হুমায়ুন কবির আরেকজন আছে। এই 3 জন নিয়ে এই মন্ত্রণালয় এখন আরো শক্তিশালী হইল। এই মন্ত্রণালয় শক্তিশালী হবার দরকারও আছে। কিন্তু কথা হচ্ছে, এই হুমায়ুন কবির সাহেবকে, উনি কি এই দেশের নাগরিক না উনি ইংল্যান্ডের নাগরিক? এরকম একটা প্রশ্ন সামনে চলে আসছে। ওনাকেই জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি কি এই দেশের নাগরিক না ইংল্যান্ডের নাগরিক? উনি বলছে আমি বাংলাদেশের নাগরিক। অবশ্যই উনি এই দেশে জন্ম নিছে, এই দেশেরই নাগরিক। এখন ওনার ওই পাসপোর্টটা কি ইংল্যান্ডের না বাংলাদেশের? এর মধ্যে কিন্তু উনি 10-11টা দেশ ঘুরে বেড়াইছে, রাশিয়া গেছে, চীনে গেছে, টার্কি গেছে, আরো অনেক দেশে গেছে, মোট 11টা দেশে গেছে। ওই যাওয়ার পথে কি উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেছে? নিশ্চয়ই না, উনি লাল পাসপোর্ট নিয়ে যাবে, যেহেতু উনি সরকারের সাথে জড়িত। ভাই ব্রাদার, একটা সত্য তো স্বীকার যাইতে হবে। এই হুমায়ুন কবির সাহেবকে নিয়ে অনেক কথাই বলা যায়, বলতে পারি ভাই, কোনো অসুবিধা নাই। আরে ভাই, নাগরিকত্বের কথা তোলেন, আওয়ামী লীগের আমলে যারা মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, তারা তো ভাই এই দেশের নাগরিকই ছিল না। 5ই আগস্টের পরে টের পান নাই, সবাই তো চলে গেছে যার যার দেশে। বাংলাদেশে ওরা ব্যবসা করতে আসছিল, আর এই ব্যবসাটা কি? রাজনীতির ব্যবসা। সেটা কইরা টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। ওইসব কথা তুইলা লাভ আছে? এখানে একটা সত্য বুঝতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16-17 বছর 18 বছর আগে যে বিদেশ চলে গেছিল, কিভাবে গেছিল আপনারা তো দেখছেন। খুবই খারাপ অবস্থা ছিল, হুইল চেয়ারে কইরা ওনাকে এয়ারপোর্টে নিতে হয়েছে। তারপরে উনি ইংল্যান্ডে গেছে, নতুন একটা দেশ, সারা জীবন এখানে কাটাইছে। ওইখানে যায় ভাই কার সঙ্গে বসবে, কার সঙ্গে উঠা বসা করবে, কে উনাকে হেল্প করবে? হ্যাঁ, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, অনেকেই আসবে, কিন্তু বুঝতে হবে ওনার পাশে কে ছিল এই 16-17 বছর। এইটা আমাদের অবশ্যই বুঝে নিতে হবে। এই হুমায়ুন কবির সাহেবরাই কিন্তু ওনার পাশে ছিল। তারেক রহমান সাহেবের ওই সময়টা সবচেয়ে খারাপ সময়, যে সময়টা উনি হুইল চেয়ারে কইরা ইংল্যান্ডে গেছে। ওনার পাশে যারা ছিল ওনাদের মধ্যেই কিন্তু একজন এই হুমায়ুন কবির সাহেব। না যাই নাই বলা যায়, আমি চোখে দেখি নাই, তারপরে বইলা দিতে পারি। এই মানুষটি ওনার পাশে সারাক্ষণ ছিল। এই 15-16 বছর খারাপ টাইমটা এই মানুষটা ওনার পাশে ছিল। এরকম আরো অনেকেই ছিল যাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভুলে নাই। খারাপ সময় যে আপনাকে সঙ্গ দিছে, যে আপনার পাশে ছিল, তাকে যদি আপনি ভুইলা যান, আপনি তো মানুষই না, তাই না ভাই? যার জন্য ওনাদের সঙ্গে নিয়ে আসছে এবং হুমায়ুন কবির সাহেবকে একটা স্থান দিছে, সম্মান দিছে। ভাই 16-17 বছর ওনার পাশে ছিল। নিশ্চয় হুমায়ুন কবিরকে উনি বুঝতে পারছে, হুমায়ুন কবির সাহেবও উনাকে বুঝতে পারছে। এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না, কে কোন দেশের নাগরিক এগুলা টাইনে আইনা লাভ নাই তো। ওই যে আওয়ামী লীগের কথা বললাম, সবাই তো ছিল বিদেশি নাগরিক, এই দেশে শুধু রাজনীতির ব্যবসা করত, মিনিস্টার হইয়া টাকা পয়সা কামাইতো, এমপি হইয়া টাকা পয়সা কামাইতো। এরকম যে এখন নাই তা তো না, থাকবে, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। যাই হোক, এবার আসি আমি ওই 180 দিন।
দেখেন এই 180 দিনের একটা কথা শুনছিলাম যখন ইউনূস সরকার ছিল, ওই যে সংস্কার হয়েছে, তখন বলতো না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আবার 180 দিনের কথাও শুনছেন, ওই 180 দিন কি শেষ হয়ে গেছে? না, ওই 180 দিন শেষ হয় নাই, ওইটা ছিল কর্মদিবস। 180 দিনের কর্মদিবস পার হইতে হবে, সাধারণ দিবস না, 180 দিনের কর্মদিবস। এর মধ্যে শনিবার শুক্রবার এগুলো তো বন্ধ, এর মধ্যে সরকারি অনেক ছুটি গেছে, ঈদের বন্ধ গেছে, তার মানে ওই 180 দিন পার হয় নাই, কিন্তু অনেক টাইম বাকি আছে। যার ফলে দেখেন না, বিরোধী দল থেকে কিন্তু তেমন কোনো হুঙ্কার দেয় না। অনেকে বলে ভাই এই বিরোধী দল কি ওই জাতীয় পার্টির মতো হয়ে গেল, জেএম কাদেরের দলের মতো হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কিছু নাই, দেশে এত অন্যায় অবিচার হইতাছে, তারা কেন চুপচাপ? ওই একটা কারণেই চুপচাপ। ভাই কি আন্দোলন করবে? যায় কি বাসে আগুন দিবে, হরতাল রাখবে? এরকম বিরোধী দল হয়ে লাভ আছে? নিশ্চয়ই লাভ নাই। ধরেন আজকে যদি জামাত ইসলামের জায়গায় আওয়ামী লীগ থাকতো, এতদিনে তো ভাই 20-25 দিন হরতাল কইরা ফেলাইতো, এতদিনের 100-200 বাস পোড়ায় ফেলাইতো, এই সরকারের শান্তিতে থাকতে দিত না। কিন্তু বর্তমান বিরোধী দল ওই পথে হাঁটবে না। কি দরকার ওই পথে হাঁটা? হিংস্রতা আর মারামারি কাটাকাটি কইরা দেশে কোনো কিছু হবে? ঘোড়ার ডিম হবে। উনি যে রাজনীতিটা করতেছে সঠিক রাজনীতি করতেছে, উনি কিন্তু ওনার রাজনীতি করতেছে, কারণ সময় তো আছে। ওই যে বললাম কর্ম দিবসের 180 দিন, ওই 180 দিন গেলে কি হবে? আমরা শুনছি না যে 180 দিন পার হয়ে গেলে যদি দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে অটোমেটিক এই সংস্কার কার্যক্রম এই সংসদে চালু হয়ে যাবে। যদি 180 দিনের মধ্যে দুই পক্ষ কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে ওই যে আমরা শুনছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ কথাটা সুন্দর লাগে না, নিম্ন মানে নিচের দিকে, এটা বদলাইতে হবে উচ্চ কক্ষ। এই উচ্চ কক্ষ হয়ে যাবে অটোমেটিক। এইটাই তো আমরা শুনছিলাম ভাই ব্রাদার, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হইলেই অটোমেটিক উচ্চ কক্ষ হয়ে যাবে। এখন প্রশ্ন হইলো, এই যে 70-এর অনুচ্ছেদ অনুসরণ কইরা রাষ্ট্রপতির যে নির্বাচনটা হয়ে গেল, এইটার কি হবে? এখন তো দেখা যাচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচনের মধ্যে শুধু ওই নিম্ন কক্ষ ছিল, উচ্চ কক্ষ ছিল না। এর মধ্যে আপনাদের কানে নিশ্চয়ই গেছে, আমাদের সালাউদ্দিন সাহেব কিন্তু একটা কথা বলছে, হ্যাঁ ভাই, মুস্কি হেসে একটা কথা বলছে যে রাষ্ট্রপতির নির্বাচনে তো ওনারা যোগ দিছে 70-এর অনুচ্ছেদ মাইনা। কেন কথাটা বলছে? ওই যে 180 দিন পার হওয়ার পর, অফিসিয়াল কার্যক্রমের 180 দিন পার হওয়ার পর ওই যে উচ্চ কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা, নিম্ন কক্ষ অটোমেটিক হয়ে যাওয়ার কথা, তাহলে এই রাষ্ট্রপতির নির্বাচনের সাথে তো উচ্চ কক্ষ জড়িত না, উচ্চ কক্ষের কোনো ভোট তো এখানে নেওয়া হইল না। ওই প্রশ্নটা সালাউদ্দিন সাহেব এই জন্যই আনছে, কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে যে রাষ্ট্রপতির নির্বাচনে ওনারা অংশ নিছে। তার মানে ওই 180 দিন পরে কি হইতে যাচ্ছে সেটার অপেক্ষায় আমাদের থাকতে হবে। ভাই ব্রাদার, ঘাবড়াইবার কিছু নাই, সময় আছে। অরিজিনাল 180 দিন পার হয়ে যাওয়ার পর যখন গণভোটের কোনো অধিকার আসবে না, যখন জুলাই সনদপত্র মাইনা নিবে না, যৌক্তিকভাবে তখনই আন্দোলন করা উচিত। এখন কেন করবে? সময় তো হাতেই আছে, হাতে সময় আছে বলেই কিন্তু বিরোধী দল ওই কচ্ছপের গতিতে আগাইতেছে, খরগোশের মতো দৌড়াইতেছে না। ওই কচ্ছপের গতিতে আগাইতেই কিন্তু দেখবেন খরগোশের আগে চলে গেছে। খরগোশ আর কচ্ছপের গল্পটা তো আপনারা জানেন। আমাদের দেশের সাধারণ মানুষের বর্তমানে চাওয়াটা কি এবং বিরোধী দলের চাওয়াটা কি? একই চাওয়া তো ভাই সরকারি দলেরও। ভারতের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক হইতে যাচ্ছে এটা কিন্তু একটা ধারণা দিতে পারছে বর্তমান সরকার, জনগণের কাছে ধারণা দিতে পারছে, বিরোধী দলও বুঝা নিছে। হ্যাঁ ভাই, দেখেন না ওই যে দীনেশ ত্রিবেদী কি বলতেছে, কোনো দেশ ছোট না, কোনো দেশ বড় না, আমরা সমান সমান। এর আগে বলছিল একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। কেন এত পাগল হইছে? দেখেন ভাই ব্রাদার, একজন রাজনীতিবিদকে ওনারা এখানে পাঠাইছে। উনি কোনো কূটনৈতিক না, একজন রাজনীতিবিদ, রেলওয়ে মন্ত্রী ছিল ভারতের। উনাকে এখানে পাঠাইছে কেন? রাজনীতি করার জন্য, রাজনীতির মাধ্যমে একটা মীমাংসা করার জন্য, যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে সেগুলা সংশোধন করার জন্য। কিন্তু কোনো সংশোধন হবে না, কারণ ওয়ান ওয়ে রোডের ভিতরে তো সরকার ঢুকে গেছে, ওইখান থেকে ইউ টার্ন নেবার কোনো রাস্তা নাই। ইউ টার্ন নিতে গেলেই এই 11 দল দেখবেন সামনে দাঁড়ায় গেছে লাল কার্ড নিয়ে, তখনই চলে যাবে আন্দোলনে। সরকারও এটা বুঝতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বুঝা ফেলাইছে, এই বিরোধী দলকে আমার হাতে রাখতেই হবে। হ্যাঁ ভাই, এই 11 দলকে আমার হাতে রাখতে হবে। তাদের সঙ্গে যদি আমি চোখে চোখ রেখে কথা বলতে চাই, যেটা ওনার দলের অনেক